আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা নানা মহলে শোনা যাচ্ছে। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকে এই আলোচনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটিও আলোচনায় উঠে এসেছে। আবার শেখ হাসিনা দিল্লিতে ডেকে নিয়ে দলের নেতাদের সাথে এবং অনলাইনে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত কথা বলছেন। দেশের দু একটি পত্রিকায় শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব শেখ হাসিনা নিজেই নাকচ করে দিয়েছেন, এমন খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কিভাবে মাঠে নামবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দলটি পুনর্গঠিত হয়ে মাঠে নামবে কিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, এরই মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। দলটির অনেক নেতাই মনে করছেন, শেখ হাসিনার হাতে মূল নেতৃত্ব থাকলেও সজীব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে, যদিও তিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। দলটির অনেক শীর্ষ নেতা বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকার আমলে দলটির কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দলটির নেতাকর্মীদের জন্য ডেভিল হান্ট অপারেশনের নামে ব্যাপক ধরপাকড় চলে। বহু নেতাকর্মী এখনো জেলে আছেন। জনশ্রুতি আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বহু সমর্থক বিএনপিকে ভোট দিয়েছিল। নির্বাচনের পর দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতেও দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেখা গেছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশটি জারি করেছিল সেটি সংসদে আইন হিসেবে পাশ করে বিএনপি। তা নিয়ে দেশের নানা মহলে সমালোচনার মধ্যে হঠাৎ করে প্রায় 20 মাস ধরে কোনো খোঁজ খবর না পাওয়া সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার করে বিএনপি সরকার। গ্রেপ্তারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তিও মেলে সাবেক স্পিকারের। তখনই নানা মহলে আলোচনা শুরু হয়, নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে আলোচনা শুরু হয়েছিল সেটি বাস্তবায়নের জন্য শিরীন শারমিনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের দু একটি পত্রিকায় এমন খবরও ছাপা হয়, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই ভারত সরকারই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল। যদিও আমাদের যাচাই এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি। এরই মধ্যে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত কিছু তখন বলা হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিষয়ের কথা বলা হয়েছিল তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ হাসিনা আমলে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এ নিয়ে 3 বার শেখ হাসিনার জন্য ভার্বাল নোট দিল। সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছেন এবং সেটি যাচাই বাছাই করছেন। যদিও একই রকম বক্তব্য তিনি অন্তর্বর্তী সরকারের আমলেও দিয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যমে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুটি আলোচনায় উঠে আসে। এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে। একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল নির্বাচনের আগে এবং শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। অন্তর্বর্তী সরকার আমলে এই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় উঠে আসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের পর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে
আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের আলোচনা শোনা গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের যেসব নেতা ভারতে আছেন তাদের সাথেও এ নিয়ে অনেকে আলোচনা করেছিলেন। দলটির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন এই ধরনের আলোচনা বা প্রস্তাব শুরু থেকে তাদের কাছে মনে হয়েছে -2 ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশল। দলের নেতারা দাবি করেছেন এই মুহূর্তে দলের সাংগঠনিক যে অবস্থা তাতে দলটি শীর্ষস্থানে শেখ হাসিনার বাইরে কাউকে দলের নেতাকর্মীরা মেনে নেবেন না। তাছাড়া দিল্লি থেকে শেখ হাসিনা গত 2 বছর ধরে নেতাদের ডেকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছেন। সবশেষ গত 15ই এপ্রিল বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 7 জনকে দিল্লির ডেকে নিয়ে কথা বলেছেন, তাদের বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা নিয়মিত অনলাইনে কথা বলছেন। এর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা, থানা ও উপজেলা পর্যায়ের কমিটি দেওয়া হয়েছে। দলটির 3 জন সাবেক সংসদ সদস্য প্রশ্ন রেখেছেন, যদি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কথা বলা হবে তাহলে শেখ হাসিনা প্রায় প্রতিদিন একটি করে কমিটি দেওয়ার পর তাদের সাথে কেন কথা বলছেন? আবার শেখ হাসিনা আছেন দিল্লিতে, তিনি আছেন ভারত সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থায়। যদি শেখ হাসিনাকে মাইনাস করার প্রস্তাব ভারত সরকারে দিয়ে থাকে তাহলে ভারত সরকারের কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা কিভাবে শেখ হাসিনার সাথে বৈঠক করছেন, এমন প্রশ্ন রেখেছেন দলটির সম্পাদক পরিষদের 2 জন সদস্য। সূত্রগুলো বলছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো ঘোষণার কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের আমেরিকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে তিনি দিল্লি যেতে পারেন। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনার হাতেই দলটির শীর্ষ নেতৃত্ব থাকছে, তবে সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পেতে যাচ্ছেন। একাধিক সূত্রে জানা গেছে সজীব অজিত জয় যে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরপরই। গত মাসের শুরুর দিকে সজীব অজিত জয় আওয়ামী লীগের 15 থেকে 25 জন সাবেক সংসদ সদস্যের সাথে অনলাইনে বৈঠক করেন। বৈঠকটি সঞ্চালনা করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল। ওই বৈঠকে জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। বৈঠকটিতে ছিলেন এমন 3 জন সংসদ সদস্য জানিয়েছেন এরপর থেকে সজীব অজিত জয় নিয়মিত সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বেশ কিছু নির্দেশনাও দেন। সবশেষ গত 15ই এপ্রিল যে 7 জন সাবেক এমপি শেখ হাসিনার সাথে দেখা করেছেন তাদের ওই বৈঠকেও জয়ের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক এমপি বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী তাদের জানিয়েছেন সজীব অজিত জয় দলটির জন্য কাজ করে যাচ্ছেন। সূত্রগুলো বলছে গত কয়েক মাস ধরে দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের সাথে একদিকে শেখ হাসিনা এবং অন্যদিকে তার ছেলে জয় বৈঠক করছেন। এইসব বৈঠক থেকে নেতাদের ধারণা হলো দলের অপেক্ষাকৃত বয়স্ক ও সিনিয়র অনেক নেতাকে সরাসরি নেতৃত্ব থেকে বাদ দেওয়া হতে পারে, তাদেরকে সরাসরি নেতৃত্ব থেকে সরিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রাখা হতে পারে। আর যেসব নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ আছে তাদেরকে দল থেকে পুরোপুরি ছাঁটাই করে ফেলার চিন্তা ভাবনাও আছে। আওয়ামী লীগের এখনকার যে কমিটি তাতে সম্পাদক পরিষদ আছে 34 জন, সাধারণ সম্পাদক 1টি, 4টি যুগ্ম সাধারণ সম্পাদক, 8টি সাংগঠনিক সম্পাদক ও 21টি বিষয়ভিত্তিক সম্পাদক পদের অনেকগুলো পরিবর্তন আসছে এমন ইঙ্গিত পাওয়া গেছে দলটির নেতাদের কাছ থেকে। এছাড়া আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মণ্ডলীর মোট সদস্য সংখ্যা 19 জন। এসব পদেও বেশ বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সূত্রগুলো বলছে যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং আওয়ামী লীগের অনেক নেতাও ভারতে আছেন, সে কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যুটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে কিংবা হবে সেটি এখন ওপেন সিক্রেটের বিষয়। বিষয়গুলো এমন যে ভারত কিংবা বাংলাদেশ কোনো সরকারি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলবে না। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে খলিলুর রহমানের সফরের একটি ফলো-আপ বৈঠক ভারত বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে, সেটি হতে পারে দিল্লিতেই।
তার আগে দিল্লি যেতে পারেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে, ঈদুল আজহার আগে কমিটিগুলো চূড়ান্ত করে ফেলতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। ঈদের পর দলটি মাঠে নামতে চায়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। এসব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সজীব ওয়াজেদ জয়ের ভারত সফরের পর। বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্নটা শুধু ক্ষমতার নয়, প্রশ্নটা হলো এই ক্ষমতা সামলানোর মতো পরিস্থিতি আদৌ বাংলাদেশে আছে কিনা। একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে তীব্র রাজনৈতিক হিসাব নিকাশ। এখন বিরোধী দল যারা আছে তাদের সঙ্গেও অনেক চেক এন্ড ব্যালেন্স করে বিএনপি সরকারকে পথ চলতে হচ্ছে, পথ চলতে হবে। এবং বৃহত্তম দল আওয়ামী লীগ রয়েছে বাইরে, তার চাপটিও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাঝেই আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ, এটি ব্রাসেলস ভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। এটি গত প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে মন্তব্য করে, পরামর্শ দেয়, নানান ধরনের প্রবন্ধ নিবন্ধ তুলে আমাদেরকে হেদায়েত করবার চেষ্টা করে। আজকে 23 এপ্রিল ব্রাসেলসে এটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে 2-1টি কাগজে এটি নিয়ে নিবন্ধ ছাপা হয়েছে বা প্রতিবেদনও হয়েছে। আমি এখান থেকে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আমার কাছে এটি মনে হয়েছে। এটির শিরোনাম হচ্ছে বাংলাদেশ নিউ গভর্নমেন্ট গেটস ডাউন টু বিজনেস, মানে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়লো বা নেমে পড়েছে। হ্যাঁ, সরকার তো কাজে নেমে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি 60 দিন অতিক্রান্ত হয়েছে, সরকার 60 দিনের একটি মূল্যায়নও করেছে। বাট সরকার মনে করছে এই 60 দিনে তারা বেশ সাফল্য অর্জন করেছে, কিন্তু আসলে লক্ষ্যটা কি নির্ধারণ করেছে তার উপরে নির্ভর করবে। বাংলাদেশের এই মুহূর্তে যে চাহিদা, জনমনে যে চাহিদা, বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি সকল কিছুর প্রেক্ষিতে, কারণ গত 18 মাসে বাংলাদেশের যে ভিত্তি এটিকে একেবারে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়ে গেছে ইউনূস গং। তাদের যে তথাকথিত অন্তর্বর্তী সরকার, এই সরকার বাংলাদেশকে মানে কেউ বলেন 50 বছর, কেউ বলেন 100 বছর পিছিয়ে দিয়ে গেছে। আমি সেই আলোচনায় যেতে চাই না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে কথাগুলো বলেছে সেটি নিয়ে সংক্ষেপে কথা বলবো, মোটেই বড় করব না। প্রায় 15-16টির মতো সাবহেড আছে। এগুলো হচ্ছে এরকম: ওভারভিউ, আফটার দ্য আপরাইজিং, এ মিক্সড রেকর্ড। আমি বাংলায় বলি যে সারাংশ, অভ্যুত্থানের পর মিশ্র রেকর্ড, নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন যেটা ফেব্রুয়ারিতে ঘটেছে, ভোটের উৎসব, এই ভোটকে তারা সেভাবেই দেখেছে, বিএনপির সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতা হস্তান্তর, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ভবিষ্যতের চ্যালেঞ্জ সমূহ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই জায়গায় 2-4টে কথা আছে, রাজনৈতিক সংস্কার, জননিরাপত্তা ও বিচার, অধিকার ও মীমাংসা, সামাজিক পরিবর্তন ও লিঙ্গীয় রাজনীতি, পররাষ্ট্রনীতি, উপসংহার, এইভাবে তারা সাজিয়েছে বেশ বড় সড়ো। সেখান থেকে আমি আসলে অর্থনীতির চ্যালেঞ্জটা এটি এই মুহূর্তে তীব্রভাবে প্রকট। আসলে এটি নিয়ে আসলে আলাদা আলাদা অনেক স্টোরি করবার আছে। জ্বালানি তেলের সংকটের কারণে অর্থনীতিতে যে অভিঘাতগুলো হচ্ছে সেটি নিয়ে কথা বলবার মতো আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সর্দার ইউনূস দেশটাকে যে মবের রামরাজত্ব বানিয়ে গেছে, সেই মব থেকে আমরা এখনো নিষ্কৃতি পাইনি। তো এইসব বিষয় নিয়ে আলাদা আলাদা করে আমরা হয়তো সময় হলে কথা বলবো। আজকে সংক্ষেপে এটি নিয়ে কথা বলি। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, তারা বলছে যে এখন সরকারের জন্য এমন এক সতর্কবার্তা তারা দিচ্ছে, এটিকে তারা বলছে সরকারের জন্য, বিএনপি সরকারের জন্য, তারেক রহমানের জন্য ওয়েক আপ কল। এই ওয়েক আপ কল যদি মিস করে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তাহলে তাদের সামনে অনেক ধরনের জটিলতা তৈরি হবে। সেটি নিয়েই একটু ছোট করে কথা বলবো। আসসালামু আলাইকুম, স্বাগত লেস্ট নিউজে। সম্মানিত দর্শক, শুনছিলেন আমি হড়বড় করে কিছু কথা বললাম। তো আসলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই কথাগুলি বলছে যে একদিকে ভাঙা অর্থনীতি, ইউনূস সাহেব বরবাদ করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে, এটিকে ট্র্যাকে তোলাই এখন একটি বড় কাজ। এবং সকলের দৃষ্টি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার 15 বছরে কি করে গেছে, সকলের দৃষ্টি। বিএনপিরও কিছু কিছু মন্ত্রী এখন গ্যাস সংকটের জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে, জ্বালানি সংকটের জন্য দোষারোপ করছে, হামের টিকা আনেনি ইউনূস সরকার তার জন্য দোষারোপ করছে। দোষারোপের রাজনীতি চলতেই থাকবে।
কিন্তু সরকারে এখন স্টিয়ারিং এখন মানে বিএনপির হাতে, তারেক রহমানের হাতে। তারা যদি এখন ভুল করে তার খেসারত তাদেরকে দিতে হবে। এ কারণেই ক্রাইসিস গ্রুপ কি বলছে, একদিকে ভাঙা অর্থনীতি, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন। আমরা দেখছি এই 60 দিন বয়সী বা 2 মাস বয়সী সরকারে তার বিরোধী দল জামাতে ইসলাম এবং তার যারা সাথীরা আছে সকলে মিলে সরকারকে কি পরিমাণ টক্কর দিচ্ছে। দু একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি ব্যারিস্টার রুমি ফারহানার কথা বলতে পারি, তিনি একা যেভাবে সরকারকে মানে সার্বক্ষণিকভাবে মানে রোস্ট করছেন, এটি সরকার কিভাবে মোকাবিলা করবে সেটি সামনের দিনগুলোতে আমরা আসলে বুঝতে পারবো। তো ক্রাইসিস গ্রুপ বলছে এই টানাপোড়েন আর এই যে অর্থনীতির ভঙ্গুর অর্থনীতি, এর মাঝখানে পড়ে গেছে বিএনপি সরকার। এই কারণে প্রশ্ন একটাই, বিএনপি কি সত্যি এই দুই বড় সংকট একসাথে সামলাতে পারবে? ক্রাইসিস গ্রুপ এই প্রশ্নটি তুলেছে। তারা বলছে যে সামনের পথ মোটেই সহজ নয়, উল্টো বলছে যে এটি অত্যন্ত কঠিন সামনের পথটি। কারণ সরকার যদি এটি বুঝতে না পারে, প্রপারলি অ্যাড্রেস করতে না পারে, তাহলে হবে না। এক জায়গায় পারলো আরেক জায়গায় পারলো, তাহলে কিন্তু হবে না। দুই ফ্রন্টে, বিশেষ করে এই যে দুটি নিয়ে কথা বলছি, অর্থনীতি এবং রাজনীতি, এই দুই ফ্রন্টে কোথাও যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়, দেশ আবারও অস্থিরতার দিকে যেতে পারে। এটি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বর্তমান সরকারকে সতর্ক করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের উপর সরাসরি চাপ সৃষ্টি করেছে। এটা আরো অনেক দিন আমাদেরকে বয়ে বেড়াতে হবে, এটা সময়ের সাথে সাথে আরো তীব্র হবে। এখন থেকে যদি আমরা প্রিকশনটা না নিই, সংশোধনের জায়গায় হাত না দিই, কাজ না করে এই সরকার, তাহলে সরকারের জন্য চ্যালেঞ্জগুলো জটিল হয়ে যাবে। আপনারা দেখুন যে দৈনন্দিন জীবন থেকে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিটি শাখায় জ্বালানির কারণে প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ছে। নিত্যপণ্য মূল্য থেকে আরম্ভ করে পরিবহন থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে এবং বিদ্যুতের মূল্য পর্যন্ত সরকার বাড়াচ্ছে। এলপিজির দাম কয়েকদিনের ভিতরে 2 দফায় প্রায় 600 টাকা বাড়িয়েছে। জনজীবন আসলে নাভিশ্বাস উঠে গেছে এইসব কারণে। এগুলোর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। অর্থাৎ নতুন সরকারের জন্য তারা বলছে যে প্রথম বড় পরীক্ষা হচ্ছে অর্থনীতি টিকিয়ে রাখা এবং প্রবৃদ্ধি ফিরিয়ে আনা। প্রবৃদ্ধি আমাদের খারাপ হবে, কাঙ্ক্ষিত হবে না, এডিবি বলছে, আইএমএফ বলছে, বিশ্বব্যাংক বলছে, আর আমাদের অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারাও বলছে 3.9, 4, 4.1 এইরকম জায়গায় ঘোরাফেরা করবে, যেটি দীর্ঘদিন ধরে 6-এর উপরে 7 এবং 7-এর কিছু উপরে আমরা দেখেছি। তো ক্রাইসিস গ্রুপ বলছে যে সবচেয়ে স্পর্শকাতর অংশ হলো আওয়ামী লীগ প্রসঙ্গ রাজনীতির জায়গাটিতে। তারা বলছে যে এই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে বাদ দেওয়া বাস্তবসম্মত নাও হতে পারে। আমি ক্রাইসিস গ্রুপের কথাটাই বললাম। তারা আওয়ামী লীগের অনেক সমালোচনা করেছে এই প্রতিবেদনে, কিন্তু তারা যেহেতু আমি সরকারের চ্যালেঞ্জটা বলছি, সে কারণে এই জায়গাটিতে আমি হিট করতে চাই। তারা বলছে যে এটি বাস্তবসম্মত হবে না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার সংসদে এটি আইন হিসেবে পাশ করেছে। সরকার কিছুতেই চাইছে না আওয়ামী লীগকে রাজপথে মোকাবেলা করতে বা রাজনীতিতে মোকাবেলা করতে। কিন্তু ক্রাইসিস গ্রুপ বলছে এটি ভুল হবে, কারণ আওয়ামী লীগের একটি বড় জনভিত্তি রয়েছে। এখন রাজনীতি যদি রাজনীতি দিয়ে করা হয় তাহলে সেটিকে মোকাবেলা করা সহজ হয়, কূটকৌশল দিয়ে রাজনীতিকে আসলে মোকাবেলা করা দীর্ঘ সময় পর্যন্ত সম্ভব হয় না। ক্রাইসিস গ্রুপ একই সঙ্গে সতর্ক করেছে এই সিদ্ধান্ত যদি রাজনৈতিক প্রতিহিংসা বা চরম অবস্থানের দিকে যায়, যেটা ইতিমধ্যে আমরা দেখেছি। অনেকেই বলছেন বিশ্লেষকরা যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার থাকাকালে 17 বছর বিএনপিকে অনেক যন্ত্রণা দিয়েছে, জামাতে ইসলামকে অনেক কষ্ট দিয়েছে। এখন তারা সেটি যদি প্রতিহিংসা হিসেবে নেয়, চরম অবস্থানের দিকে চলে যায়, ক্রাইসিস গ্রুপ বলছে সেটা নতুন করে সহিংসতা এবং অস্থিরতা তৈরি করতে পারে কি আসলে করবে। এই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপিকে তাই একটি জটিল ভারসাম্য রাখতে হবে। একদিকে রাজনৈতিক সংস্কার, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, 31 দফা দিয়েছে, ঐক্যমত্য কমিশনের অনেক সংস্কার আছে যেটি নিয়ে বিরোধী দলের সঙ্গে তাদের টানাপোড়েনটি চলছে, প্রতিনিয়ত তারা কথা শুনছে। এগুলো কিভাবে মোকাবেলা করবে, এগুলোকে তাদেরকে যথাযথভাবে অ্যাড্রেস করতে হবে এবং সরাসরি বলছে প্রতিহিংসার রাজনীতি এড়িয়ে চলতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা পর্যালোচনা এবং কিছু ক্ষেত্রে মানবিক ও আইনি ভারসাম্য রক্ষা করার কথা বলেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মানবিক
নিঃসন্দেহে সরকার মানবিক হলে এই জায়গাগুলো দেখবে। আমরা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে দেখলাম সরকার বা আইন আদালত মানবিক, কিন্তু অনেক প্রবীণ বয়োবৃদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা, সাবেক এমপিরা কারাগারে আছেন। অনেকে কারাগারে থেকে নানান কারণে অন্তর্বর্তী সরকারের আমলে প্রাণ হারিয়েছেন, নানান ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। এই সরকার যদি সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করে, তাহলে আমার মনে হয় ক্রাইসিস গ্রুপ যে সতর্কবাণীটা দিচ্ছে সেটি আমার মনে হয় তাদের জন্য আসলে আমলে ভালো হবে। সত্যিকার অর্থে ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশকে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক চাপও সামলাতে হবে। কূটনীতির কথা আসছে, মানে তারেক রহমান বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার আগে। হ্যাঁ, আমরাও চাই বাংলাদেশ সবার আগে। বাংলাদেশকে সবার আগে রাখবার জন্য বিশ্বের সঙ্গে, গ্লোবালাইজেশনের যুগে সকলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কারো সঙ্গে বুকে বুকে সম্পর্ক, কারো সঙ্গে পিঠে পিঠে সম্পর্ক, সেটা দিয়ে কিন্তু এই জমানায় পার পাওয়া যাবে না। ক্রাইসিস গ্রুপ স্পষ্ট করে বলেছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখতে হবে বা রাখার দিকে গুরুত্ব দিয়েছে তারা। মধ্যপ্রাচ্য সংকটের প্রসঙ্গটা আবারও তুলেছে, বলছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই যে ভারসাম্যের যে রাজনীতি করতে হবে, কূটনীতি করতে হবে, সেই জায়গায় এই ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো কি হবে, এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এবং বলছে যে সব মিলিয়ে ক্রাইসিস গ্রুপের মানে বার্তাটা আপনারা শুনুন। বলছে যে এই সময়টা কোনো সাধারণ শাসনকাল নয়। মানে তারেক রহমানের জন্য, বিএনপির জন্য 17-18 বছর পরে তারা ক্ষমতায় এসছে, বলছে তাদের জন্য এই সময়টা কোনো সাধারণ শাসনকাল নয়, এটা এক ধরনের পরীক্ষার সময়। তাহলে এই পরীক্ষায় পাশের ব্যাপার আছে, ফেলের ব্যাপার আছে। বিএনপি এবং তারেক রহমান পাশ করবে না ফেল করবে, সামনের দিনগুলো তা বলবে। তবে লক্ষণ ইতিমধ্যেই, মানে আমি খারাপ বলবো না, কিন্তু আসলে তারা যে উদ্যমে শুরু করেছিল, যে কথাগুলো বলে শুরু করেছিল, সেখানে কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এছাড়া যেখানে একদিকে অর্থনীতি দাঁড় করাতে হবে, এটি একটা বড় চ্যালেঞ্জ, অন্যদিকে রাজনীতিকে সংঘাতের পথ থেকে টেনে আনতে হবে সাম্যের জায়গায়, সহাবস্থানের জায়গায়।